আর্জেন্টিনার সবচেয়ে বড় এয়ারপোর্ট হচ্ছে ইজিজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই ইজিজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর্জেন্টিনার মোট যে ইন্টারন্যাশনাল ট্রাভেলার তার 85% হ্যান্ডেল করে এই এয়ারপোর্টটা। ফলে বুঝতেই পারতেছেন যে এই এয়ারপোর্টে যারা যাতায়াত করেন তাদের আসলে ডানে বায়ে তাকানোর খুব একটা সময় থাকে না। এত ফ্লাইট সারাদিন উঠতেছে নামতেছে, না এটা হিথ্রো বা জেএফকে এর মতো না, তারপরেও খুব ব্যস্ততার মধ্যে কাটে লোকজনের সময়। ওখানে কোনো ক্রমে আসে, সাঁই করে কানেক্টিং ফ্লাইট ধরে আরেক জায়গায় চলে যাওয়া, খুব ব্যস্ততা। এর মধ্যেও আজকে সকাল থেকে যাত্রীরা যদি একটু এদিকে ওদিকে তাকান তাহলে একটা বিস্ময়কর জিনিস দেখতে পাবেন যে এই এয়ারপোর্টের একটা রানওয়েতে অলসভাবে পড়ে আছে একটা বিশাল আকাশী সাদা এয়ারবাস। এই এয়ারবাসটা একটু অন্যরকম। এটা সাধারণ ডিজাইন করা না, ইভেন স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা যেসব ডিজাইন থাকে সেটার মতো না। এই এয়ারবাসটার লেজে বিশাল করে একটা 10 লেখা আছে, আর সেখানে ডিজাইনটা করা আর্জেন্টিনার এই বিশ্বকাপ জার্সির মতো। একই সঙ্গে একটু খেয়াল করলে দেখবেন ইঞ্জিন দুটোতে আর্মব্যান্ড পরানো, দুপাশের দুটো ইঞ্জিনে দুটো আর্মব্যান্ড পরানো, সেখানে বড় করে সি লেখা আছে। যেটা যাত্রীরা দূর থেকে দেখতে পাবেন না সেটা হচ্ছে দুটো ডানার নিচে 3 স্টার করে লাগানো আছে। এখন এই পুরো জিনিসটাকে দেখে আপনি কি বুঝতেছেন? হ্যাঁ, খুবই সহজে বোঝা যাচ্ছে যে এটা আর্জেন্টিনার চার্টার্ড স্পেশাল ফ্লাইট, যেটা আসলে ওয়েট করতেছে আর্জেন্টিনার টিমকে আগামী 2-3 দিনের মধ্যে কোনো এক সময়, এখনো পর্যন্ত সময়টা জানানো হয়নি, যে সময়ে ইউএসএর কানাস সিটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এই ফ্লাইটটাতে করে। এই বিশেষ একটা বিমান, আর্জেন্টিনার রাষ্ট্রীয় পতাকা বাহিনী একটা বিমানে এটা নিয়ে যাওয়া হবে। কিন্তু এই বিমানটাকে আর বিমান বলা যাচ্ছে না, কারণ এটার ডিজাইনটা এত অভিনব করে করা হয়েছে যে এটাকে এখন ক্যাপ্টেন বলতে হচ্ছে। একদিকে 10 নাম্বার, এই আর্জেন্টিনা বা লাতিন ফুটবলের ক্যাপ্টেন্সির প্রতীক, লাতিন ফুটবলের লিডারশিপের প্রতীক, একদিকে 10 নাম্বার, আর একদিকে তো দুই হাতে দুটো আর্মব্যান্ড লাগানো, ফলে একটা আর্মব্যান্ডও না। ফলে এই বিমানটাকে লোকে ক্যাপ্টেন বলে ডাকা শুরু করছে। ক্যাপ্টেন এখন অপেক্ষা করতেছে আর্জেন্টিনার টিমকে নিয়ে, আর্জেন্টিনার টিমের ঠিক কাছেই, একেবারে এয়ারপোর্টের খুব কাছাকাছি ইজিজা কমপ্লেক্সে প্র্যাকটিস করতেছে। সেখান থেকে এখন আর্জেন্টিনার টিমকে নিয়ে কানাস সিটির উদ্দেশ্যে রওনা দেবে। আমরা একটু আলাপ করব যে কবে কখন কিভাবে ফ্লাই করবে টিমটা, ওখানে গিয়ে কানাস সিটিতে তাদের সূচিটা কি হবে। এবার একটু অন্য রকম, অন্য গত কয়েক বছর 2006 থেকে টিমগুলো, বড় টিমগুলো যেরকম একটু পরিবেশ পায়, এবার পরিবেশটা একটু অন্যরকম হবে, সেটা আলাপ করব। এবং আর্জেন্টিনার টিমটা ওখানে যাওয়ার পরে সূচি কি আলাপ করব। সবশেষে 2 লাইন হয়তো এটাও বলতে পারি যে আসলে প্রত্যাশাটা কি, কেন এই ক্যাপ্টেন ফ্লাই করবে এভাবে। দেখেন, 2006 সালের পর থেকে বিশ্বকাপে সাধারণত টিমগুলোকে একটা কমফোর্ট জোন দেওয়া হয়, যে টিমগুলো যতই ট্রাভেল করতে হোক তারা মোটামুটি একটা কমপ্লেক্সে বেস ক্যাম্প করার সুযোগ পায়। আগে তো বেস ক্যাম্পের ধারণাই ছিল না 2006-এর আগে, কিন্তু 2006 থেকে সেটা হচ্ছিল। এবার একটু ধাক্কা খাইছে, এবার বেস ক্যাম্পটা মেট্রো ভিত্তিক হচ্ছে, মানে একটা কমপ্লেক্সে করা যায় নাই ইউএসএ। এটা আর্জেন্টিনার জন্য একটু ধাক্কা হবে, কারণ আর্জেন্টিনার মূল সম্পদগুলোর ভিতরে একটা হচ্ছে টিম বন্ডিং, মানে সবাই সবসময় একসঙ্গে থাকা, বেশি ট্রাভেল না করা। ওরা ওই সার্বক্ষণিক নিজেদের মধ্যে হইচই করতে পছন্দ করে, বাইরে খুব একটা বেরোতে পছন্দ করে না ট্রেনিং বা খেলা ছাড়া। এটা আর্জেন্টিনাতে কে একটু ধাক্কা দেবে, এবং লিওনেল স্কালোনির যে ক্লোজ ডোর স্টাইল, ওই ক্লোজ ডোর স্টাইলকে একটু ধাক্কা দিতে পারে। কারণ তাদের ট্রেনিং গ্রাউন্ড এবং হোটেল, হোটেল বলতে বড় রিসোর্টের মতো হোটেল, এটাতে যাতায়াত করতে প্রতিদিন 25-50 মিনিট চলে যাবে। এটা স্কালোনির কাছে অনেক সময়। স্কালোনি এই সময়টা বিরক্ত এটা নিয়ে। যাই হোক, সেটা কানাস সিটিতে পৌঁছানোর পরে কি হবে সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। ইভেন এই যে বেস ক্যাম্পের বিবর্তন 2006 থেকে, এবং এবার যে বেস ক্যাম্পটা একটু স্কাটার্ড হয়ে গেল সবগুলো দলের, এটা নিয়ে একটা আলাদা কন্টেন্ট করব। আজকে একটু বলে যে আর্জেন্টিনা দলটার কি অবস্থা। এই যে ক্যাপ্টেন ওয়েট করতেছে ইজিজা এয়ারপোর্টে, এয়ারবাস ক্যাপ্টেন, এই ক্যাপ্টেনে কখন উঠবে, টিমটা এখন কি অবস্থা। দেখেন, টিমের বেশিরভাগ মেম্বার এখনো ইজিজায় পৌঁছায় নাই। ইজিজা হচ্ছে ওদের ট্রেনিং কমপ্লেক্স, বা আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের আপনি শুধু ট্রেনিং কমপ্লেক্স না, এটা এক্সেলেন্স সেন্টার বলতে পারেন, মানে মাদার গ্রাউন্ড। ইজিজাকে এই যে কিছুদিন আগে, মানে 2019-20 দিকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে, এটাকে এখন বলা হয় বিশ্বের সর্বাধুনিক ফুটবল কমপ্লেক্স। ইজিজা এমন, ইজিজা যেটা ট্রেনিং কমপ্লেক্স, এয়ারপোর্ট না, ইজিজা ট্রেনিং কমপ্লেক্সটাকে আর্জেন্টাইন খেলোয়াড়রা ইনক্লুডিং লিওনেল মেসি বলে হোম। এটা এমন ফ্লেভার দেয় ওদের, ওখানকার স্টাফ থেকে শুরু করে সবাই। ফলে ইজিজাতে যাওয়ার জন্য এরা সারা বছর খুব ব্যস্ত থাকে।
যেখানেই থাকুক। দেখেন এই যে ইজিজাতে ওদের কিন্তু একত্রিত না হলেও চলতো। একটা তো ট্র্যাডিশন যে আর্জেন্টিনার মতো দলগুলো কখনোই নিজের ক্যাপিটাল থেকে ছাড়া ফ্লাই করবে না। সরাসরি কানাস সিটিতে যাবে না। এটা একটা ট্র্যাডিশনাল ব্যাপার আছে যে দেশ থেকে ওই বিদায় নিয়ে গেলাম, যাচ্ছি ট্রফি নিয়ে আসতে যাচ্ছি। ওটার একটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছে ইজিজার প্রতি এদের অসম্ভব মায়া। এরা এমনও ফুটবলার আছে, এরা তো অনেকেই বেশিরভাগই ইউরোপে থাকে, বছরে ছুটিই তো পায় কম। এমনও ফুটবলার আছে বছরে ধরেন কোনো একটা ছুটিতে ৪ দিন ছুটি পেয়েছে, ৪ দিনে বাড়িতে না গিয়ে ওই বউ বাচ্চা নিয়ে এসে ইজিজায় উঠছে, উঠে ওইখানে ৪ দিন কাটায় আবার ফিরে গেছে। বাড়িতেই যায় নাই। আর তারা বাড়িতে আর্জেন্টিনায় আসা মানে ইজিজায় আসা, এটাই বোঝে। মানে এই ফুটবলারদের বড় অংশ তো একেবারে বালক বয়স থেকে ইজিজাতেই থাকে। ধরেন আর্জেন্টিনা কাঠামোর দিকে যদি আপনি তাকান, তাহলে ক্লাবে যে সময়টা কাটায় তা বাদে ন্যাশনাল ফিলিং বলতে এদের আসলে ইজিজা। এরা ১০-১২ বছর বয়সে সেই যে ঢোকে তারপরে রিটায়ার করে বেরোয়। তার আগে তো এদের ইজিজার সঙ্গে সম্পর্কটা নষ্ট হয় না। যাই হোক, সেই ইজিজাতে অলরেডি কিছু কিছু খেলোয়াড় পৌঁছানো শুরু করছে, যদিও আনুষ্ঠানিকভাবে ২৫ তারিখ সবাই একত্রিত হবে। অলরেডি স্কালোনি এবং তার টিম ওখানে আছে। স্কালোনি এবং তার টিম ওখানে ট্রেনিং শুরু করে দিচ্ছে। এখানে ফাইনাল যে ২৬ জনের দল, ওটা এখন আর্জেন্টিনা ঘোষণা করে নাই। বড় দলগুলোর মধ্যে শুধু আর্জেন্টিনাই এখনো ২৬ জনের দল ঘোষণা করে নাই। এমনও হতে পারে কনটেন্ট যখন দেখতেছেন ততক্ষণে ২৬ জনের দল চলে আসছে। এটা এখন যেকোনো সময়ের ব্যাপার। ৫৫ জনের দল ঘোষণা করছে। ৫৫ জন নিয়েই ইজিজাতে ক্যাম্প শুরু করবে বলে আমার মনে হয় না। ইজিজাতে আসলে ২৬ জনই আসবে। ওই ২৬ জন তো অলরেডি জেনে গেছে নিশ্চয়ই যে কোন ২৬ জন তারা। ইজিজাতে যারা পৌঁছানো শুরু করছে তারা হয়তো ফোন পেয়েই পৌঁছাচ্ছে যে তোমরা ইজিজাতে আসতে পারো এখন। ২৫ তারিখ ডেডলাইন। আজকে তো ২৩ তারিখ, কাল পরশু। পরশু সবাইকে পৌঁছাতে হবে। পরশু কিন্তু লিওনেল মেসি সহ সবাই ইজিজাতে চলে আসবে। পরের ৫ দিন এখানে বেশ ব্যস্ত সময় যাবে। এখানে ট্রেনিং খুব একটা হবে না। এখানে মূলত ব্রিফিং হবে। বড় কয়েকটা ব্রিফিং সেশন হবে। প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কোচ থেকে শুরু করে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা ও কানাসে দেখেন, আপনারা আর্জেন্টিনা নিয়ে আমি যখন কন্টেন্ট করছি তারা জানেন যে এখানে চিফ শেফ থেকে শুরু করে প্রত্যেকের বড় বড় রেসপন্সিবিলিটি থাকে এবং তাদের নিয়ম কিভাবে খেলোয়াড়দের মেনে চলতে হবে সেগুলোও বোঝার ব্যাপার আছে। তো তারা প্রত্যেকে ব্রিফ করবেন বিভিন্ন সেশনে। কি করণীয়, কি করা যাবে, কি করা যাবে না, এবং কি লাগলে কাকে বলতে হবে, তোমার কোন জিনিসটা চাহিদা কাকে জানাতে হবে, তোমার পছন্দ অপছন্দটাও এই সময় জানাবা। সবার পছন্দ অপছন্দ তো বর্তমান স্টাফরা হুবহু বলতে পারবে না, কারণ এতদিন পর্যন্ত যারা খেলছে তার থেকে ২-৪ জন যোগও তো হচ্ছে এবার বিশ্বকাপে। এছাড়া কোচ, হেড কোচ সবার শেষে ব্রিফ করবেন। হেড কোচ একটা ফাইনাল ব্রিফিং দিবেন রওনা দেওয়ার জাস্ট আগের দিন, হয়তো বা হতে পারে যে যেদিন ফ্লাই করবেন ওই দিনই। এছাড়া হেড কোচ তো কথা বলতেই থাকবেন। আনুষ্ঠানিক ব্রিফিংটা হবে ওই একদম আগ মুহূর্তে। এছাড়া ডেপুটি কোচরা, গোলকিপিং কোচ, অমুক তমুক সবাই ব্রিফ করতে থাকবেন। এটা একটা বড় সেশন। আর হচ্ছে খেলোয়াড়দের ইন্ডিভিজুয়াল মেডিকেল চেক আপ হতে থাকবে। নানা রকম চেক আপ হবে, শুধু মেডিকেল না, মেন্টাল হেলথ অমুক তমুক নানা রকম চেক আপ হবে। তাদের কিট ও সহ যা কিছু আছে এভরিথিং কি ওকে আছে কিনা, খেলোয়াড়দের সঙ্গে সিঙ্ক আছে কিনা, এগুলো সব শেষবারের মতো চেক করে দেখা হবে। মানে বিশাল বরযাত্রী যাওয়ার আগে, বরযাত্রী গেছেন বিয়েতে, বরযাত্রী যাওয়ার আগে যে অবস্থাটা হয়, এখানে তো ২৬ জন বর, ফলে হুলস্থুলটাও একটু বেশি হবে। একজন বর নিয়েই আমরা সামলায় উঠতে পারতাম না বরযাত্রী যাওয়ার সময়, আর এখানে ২৬ জন বর, হুলস্থুলটা ভয়াবহ হুলস্থুল হবে। সেটা ওই হুলস্থুল কিন্তু ৫ দিনের মধ্যে শেষ করে ফেলতে হবে। তারপরে ১ তারিখে ফ্লাইট। এটা একটু এদিক ওদিক হতে পারে, ৩১ তারিখ রাতে হতে পারে, ১ তারিখ দিনে কোনো এক সময় হতে পারে, এখনো টাইম ডিসক্লোজ করে নাই। কোনো এক সময়ে ১ তারিখের আগে কোনো এক সময়ে এই ফ্লাইটটা ইজিজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা দেবে। মানে এই যে ক্যাপ্টেন, এয়ারবাস ৩৩০-২০০ এই এয়ারবাসটা ফ্লাই করবে, ক্যাপ্টেন ফ্লাই করবেন। এবং এইটা আপনারা জানেন যে এই দায়িত্বটা সবসময় আর্জেন্টিনার ন্যাশনাল ফ্ল্যাগ বেয়ারার যে এয়ারলাইন্সটা তারাই পালন করে আসতেছে, এবারও তারাই পালন করবে। এই ডেকোরেশন সহ এই পুরো আয়োজনটা তারা করছে। এবং আপনাদের জন্য একটা জিনিস একটু বলে রাখি যে বিমানটাকে বাইরে থেকে দেখে খুব বিলাসবহুল মনে হলো, বিমানটা ভেতরটা কিন্তু খুব সাধারণ। এইটা আবার স্কালোনি সহ পুরো টিমের চাওয়া অনুযায়ী করা হচ্ছে। মানে আর্জেন্টিনার রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স, ফলে তাদের কাছে বিলাসবহুল সব বিমানও আছে। এয়ারবাসের, বোয়িংয়ের, বিভিন্ন কোম্পানির বিলাসবহুল বিমান আছে, যেখানে এই ৬০ জনকে একেবারে ল্যাভিশ স্টাইলে আমেরিকায় নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু সেইটা আর্জেন্টিনার টিম আপত্তি করছে।
তারা নরমাল একটা বিমান, নরমাল মানে আমাদের মরিটিন বাস না, নর্মালি বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস আছে, নর্মাল রুট ফ্লাইটের একটা বিমানকেই আসলে ডেকোরেট করা হয়েছে। এটা আর্জেন্টিনা টিমের চাওয়া অনুযায়ী খুব বেশি, আমি ভেতরে ছবি দেখছি, এই যে দেখেন এখানে আসলে নর্মাল একটা বিমান, বরং কোনো কোনো ক্ষেত্রে আপনি কাতার এয়ারলাইন্স বা অন্যান্য এয়ারলাইন্সের লুফথানসার সঙ্গে তুলনা করলে দেখবেন যে বিজনেস ক্লাসের ডেকোরেশনটাও অনেক দুর্বল মনে হচ্ছে। তারা এরকম অর্ডিনারিভাবেই যেতে চায়। একবার ইজিজের থেকে ফ্লাই করলে খুব বেশিক্ষণ লাগার কথা না কানাসে পৌঁছানোর জন্য, কারণ ভৌগোলিকভাবে তো আর্জেন্টিনা আমেরিকান দেশ, দক্ষিণ আমেরিকান দেশ, ফলে খুব ভয়াবহ সময় লাগবে না, কানাস সিটিতে পৌঁছা যাবে। পৌঁছানোর পরে তারা কানাস সাভার হোটেল নামে একটা হোটেলে উঠবে। হোটেল বললে আমাদের কাছে যেরকম শুধু ওই একটা ইট বিল্ডিং মনে হয়, ওরকম না, অনেক বিলাসবহুল হোটেল এবং অনেক খোলামেলা হোটেল এখানে থাকবে। কিন্তু মুশকিলটা যেটা সেটা হচ্ছে এবার ওই এক কমপ্লেক্সে সব কিছু, ওই সিস্টেমটা হচ্ছে না। কাতারে যেমন আর্জেন্টিনা ছিল, কাতার ইউনিভার্সিটিতে, কাতার ইউনিভার্সিটিতেই কিছু মডিফিকেশন করে এমন করা হয়েছিল যে ট্রেনিং গ্রাউন্ড, আবাসন সব কিছু ওই এক ক্যাম্পাসে, 2-3 মিনিটের ওয়াকিংয়ের মধ্যে সব কিছু, কোথাও আউটডোরে যেতে হতো না, ওই হাঁটাই সব কিছু। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে ওই যে শ্যাভয় হোটেলে থাকবে, ওখান থেকে তাদের যেতে হবে আলাদা একটা ট্রেনিং সেন্টারে। এটা কানাস শহরেই, এই হোটেলটা হচ্ছে কানাস শহরের শহরতলিতে। আর যেটা ট্রেনিং সেন্টার সেটা হচ্ছে কম্পাস মিনারেল ন্যাশনাল পারফরমেন্স সেন্টার। আর ও মুখস্থ বলতে একটু কষ্ট হলো। এই পারফরমেন্স সেন্টারটা হচ্ছে একদম শহরের মাঝামাঝি। যদিও পুরো কানাস শহরটাই বা ও দুটো প্রদেশ মিলে কানাস শহরটা, মিসৌরি আর কারাজানো, তো ওই এলাকাটাই খুব নির্জন, ফলে নির্জনতা দেখেই আসলে ওই এলাকাটা চুজ করা হচ্ছে। এটা ইংল্যান্ডও চুজ করছিল এই ট্রেনিং সেন্টারটা, কিন্তু ইংল্যান্ড পরে দাবি করায় আর্জেন্টিনা জিতে গেছে, আর্জেন্টিনা এটা পেয়ে গেছে। ওই ট্রেনিং সেন্টারে যেতে হবে, ওটা 20 থেকে 25 মিনিট দূরত্ব হোটেল শ্যাভয় থেকে। এখন এইটা ওই যেটা আগেই বলছি, এটা নিয়ে স্কালনি একটু বিরক্ত, কারণ প্রতিদিন ওই যে 20-25 20-25-50 মিনিটের জার্নি, এবং একটু তো যত যাই হোক এক্সপোজার চলে আসে। প্রতিদিন আপনি ট্রেনিংয়ে যাচ্ছেন বাসে করে, ব্যাপারটা তো সুবিধার না। একটু ক্লান্তি, একটু মানুষের সামনে ওপেন হয়ে যাওয়া, বারবার রেডি হওয়া, মানে আপনি যখন একই ক্যাম্পাসে থাকেন তখন তো রেডি হওয়ার কিছু নাই। আপনি আসলে ক্যাজুয়াল ড্রেসে এই ট্রেনিং সেন্টারে যাচ্ছেন, হয়তো ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি ড্রেসটা চেঞ্জ করতেছেন। যাই হোক, এটুক নিয়ে স্কালনি একটু খুঁতখুঁতে হতে পারেন, কিন্তু রিয়েলিটি হচ্ছে 2006-এর আগে এই সুবিধাটাও ছিল না। তো আবার স্কালনি চাইলে ও না, এখন তো সরাসরি কথা বলার উপায় নেই, কোনোভাবে যদি যোগাযোগ করতে পারেন, ম্যারাডোনার কাছ থেকে শুনতে পারেন সে সময় তারা কি বিভৎস ইয়েটা করতেন, বিশেষ করে 94-এ যখন এই আমেরিকাতে বিশ্বকাপ হলো, তখন যে কি বিভৎস ব্যাপার ছিল, এক এক ম্যাচ খেলতে এক এক হোটেলে গিয়ে ওঠো, একেবারে এখনকার ওই যে ক্রিকেট সিরিজ খেলার সময় যেরকম হয়, আজকে অমুক জায়গায় ম্যাচ, সবাই ব্যাগ বোচকা নিয়ে সেখানে চলে যাও, খুবই বিকট ব্যাপার ছিল। তো যাই হোক, সেই অবস্থা থেকে মুক্তি হচ্ছে। হোপ যে এখানে ট্রেনিংটা সুন্দর হবে, সবকিছু স্কালনির মন মতো চলবে, খেলোয়াড়রা সবাই খুব সুস্থ থাকবে। অলরেডি খেলোয়াড়রা সবাই মানে কি প্লেয়াররা বেশ উজ্জীবিত অবস্থায় আছে, বেশ উজ্জীবিত। মেসি দুর্দান্ত দুর্দান্ত ফর্মে আছে। এই সিজনের শুরুতে মনে হচ্ছিল যে একটু নিষ্প্রভ, কিন্তু আবার ভয়াবহ রূপে জ্বলে উঠছে। যেমন গোল সেরকম অ্যাসিস্ট। সবচেয়ে বড় কথা যে সে, খেয়াল করবেন, ডিপলকে দিয়ে প্রায় গোল করাচ্ছে, অ্যাসিস্ট করাচ্ছে। মানে সে প্রি অ্যাসিস্ট করে ডিপলকে দিচ্ছে। ডিপল তার জীবনের প্রথম গোল করছে এই এমএলএস হয়েছে। এখানে অলরেডি তার 2 বা 3টে গোল হয়ে গেছে, 2 বা 3টে অ্যাসিস্ট হয়ে গেছে। মানে সে সবাইকে উজ্জীবিত রাখতেছে। ওদিকে এমি নিজে নিজে উজ্জীবিত হয়ে গেছে। এমি অলরেডি একটা ইউরোপিয়ান ট্রফি জিতে ফেললো অ্যাস্টন ভিলার হয়ে। আবার এমির ওখানে আরেকটা ছেলেও আছে, এই যে টিমি চান্স পেছে, নাম ভুলে গেছি। মোটামুটি সবাই উজ্জীবিত অবস্থায় আছে। এটা খুবই ভালো খবর, খুবই ভালো খবর। জুলিয়ান আলভারেজের বেশ উজ্জীবিত থাকার কথা, কারণ তাকে নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বড় ক্লাবগুলো খুব কাড়াকাড়ি করতেছে। বার্সেলোনা থেকে শুরু করে বড় বড় ক্লাবগুলো আলভারেজটা নিতে চাচ্ছে। তো এই সময় তো এমনিতেই এক্সাইটমেন্টে টকবক করতে থাকার কথা যে কোন বড় ক্লাব নেয়, কোন বড় ক্লাব নেয়। যাই হোক, সবাই এমনিতেই এক্সাইটেড হবে। যেই মুহূর্তে ক্যাপ্টেনে উঠবে, তারা ক্যাপ্টেন এয়ারবাসে উঠবে, তখনই তো তারা ফিল করবে যে আমরা আসলে কার উপর ভর করে উড়লাম। আমরা উড়লাম তো ম্যারাডোনার উপরে ভর করে, মেসির উপরে ভর করে, সেই ক্লাসিক আর্জেন্টাইন ক্যাপ্টেন। হ্যাঁ, এই চাপটা মেসির উপরে একার উপরে না দিই, খেলোয়াড়রা যেন সেটা মনে না করে যে মেসি তাদেরকে পিঠে করে নিয়ে যাচ্ছে আমেরিকায়, মেসি বোধহয় পিঠে করেই বিশ্বকাপ ট্রফি পর্যন্ত নিয়ে যাবে, তা না। এটা আসলে আর্জেন্টিনার লিগাসি ক্যাপ্টেন,
লিগাসি ক্যাপ্টেন তাদেরকে ওখানে নিয়ে যাচ্ছে। এখন তাদের দায়িত্ব আর্জেন্টিনার এই ১০ নম্বরের সম্মান রাখা। সেটা শুধু মেসির না। সেটা কেম্পেসের সম্মান রাখতে হবে, সেটা ম্যারাডোনার সম্মান রাখতে হবে, সবার সম্মান রাখতে হবে। সম্মান রাখা মানে কিন্তু মোটেও ট্রফি জেতা না। সম্মান রাখা মানে চিরকালের যে আর্জেন্টাইনের বিউটিফুল ফুটবল যে ট্যাঙ্গোটা ওইটা খেলা। ওইটা খেলতে পারলেই হবে। আর্জেন্টিনার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা।